প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর অনুশীলনীতে আছি। আর প্রথম অঙ্কে বলা হচ্ছে ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো। বাম পক্ষে আছে কতে অনুপাত, খতে আছে একক অনুপাত, গতে আছে শতকরার প্রতীক, গতে আছে গুরু অনুপাত আর উমতে আছে লঘু অনুপাত। এখন আমাদের ডান পাশে কি আছে? একটা শতকরা চিহ্ন আছে, একটি ভগ্নাংশ, 1:5, 9:9 আর হচ্ছে 7:3। আমরা এই বাম পাশের সাথে ডান পাশের দাগ টেনে আপাতত মিল করব, কিন্তু তোমরা খাতায় যদি এরকম প্রশ্ন হয় তাহলে তোমরা কি করবে? খাতায় লিখবে কয়ের সাথে কোনটার মিল আছে। মনে করো অনুপাত, অনুপাত আসলে একটা ভগ্নাংশ, তাহলে ক যোগ খ, তার মানে অনুপাত একটি ভগ্নাংশ। বিষয়টা এরকম, আমি দাগ টেনে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অনুপাত একটি ভগ্নাংশ, এটার সাথে এটা মিলবে। আচ্ছা, একক অনুপাত কি? আমরা এর আগেও শিখেছি যে একক অনুপাত হচ্ছে দুটো একই রাশির অনুপাত। যেমন দেখো এখানে 9:9 আছে, তাহলে এইটা হচ্ছে একটা একক অনুপাত। এরপরে আছে শতকরার প্রতীক, এইটা আমরা সবাই চিনি, শতকরার প্রতীক হচ্ছে এইটা। গুরু অনুপাত, গুরু অনুপাত হচ্ছে যেটার পূর্ব রাশিটা বড় আর উত্তর রাশি ছোট। কে আছে? এটার পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়, আর এইটার দেখো পূর্ব রাশি বড় আর উত্তর রাশি ছোট, তাহলে গুরু অনুপাত হবে এইটা, অর্থাৎ প্রথমটা বড় পরেরটা ছোট। আর লঘু অনুপাত হচ্ছে প্রথম যে রাশিটা থাকবে, মানে পূর্ব রাশিটা থাকবে ছোট আর উত্তর রাশি থাকবে বড়। 2 নম্বরে বলছে অনুপাত কি? আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে আমরা এই অপশনগুলোর ভিতরে খুঁজবো একটি ভগ্নাংশ কোনটা, এই যে ক নাম্বার, তাহলে এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নে বলছে 2:5 সমতুল অনুপাত কোনটি? আমরা সমতুল অনুপাত বলতে কি বুঝি? কোনো একটা অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে একই সংখ্যা দিয়ে ভাগ অথবা একই সংখ্যা দিয়ে গুণ করা বোঝায়। তো 2 এবং 5 দুটোই মৌলিক সংখ্যা, তাহলে এদেরকে ভাগ করার কোনো অপশন নাই, তাই না? তার মানে এটা হচ্ছে একেবারে লঘিষ্ঠ ভগ্নাংশ অথবা লঘিষ্ঠ অনুপাত। তো এটাকে আমরা যেহেতু ভাগ করতে পারছি না, গুণ করব। 2কে যদি আমরা কত দিয়ে গুণ করব তা নির্ভর করবে আসলে উত্তরের উপর। আমি 3 দিয়েও গুণ করতে পারি, 4 দিয়ে গুণ করতে পারি, 2 দিয়ে গুণ করতে পারি, 100 দিয়ে গুণ করতে পারি, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তো আমরা এখানে 2 দিয়ে শুরু করব, দেখি আমরা মিলাইতে পারি কিনা, আমাদের আনসারের সাথে ম্যাচ করে কিনা। 2কে 2 দিয়ে গুণ করলে হবে 4 আর 5কে গুণ করলে হবে 10, তার মানে 4:10। এইটা যদি আমরা পেয়ে যাই তাহলে সেটাকে আমরা সঠিক উত্তর হিসাবে বিবেচনা করব। তো দেখি এখানে কত আছে? 2:3, না এটা হবে না। 4:9, না 4 কত ছিল আমাদের? 10, তাহলে 4:10 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন 4:10 এটা নাও থাকতে পারে, যদি অন্য কোনো সংখ্যা থাকে এটার পরিবর্তে। যেমন এটাকে যদি 3 দিয়ে গুণ করতাম, 3 দ্বিগুণে কত? 6, আর 3 5-এ কত? 15, তার মানে 6:15 যদি থাকতো তাহলে সেটাও হতো উত্তর। বোঝা গেল? আচ্ছা, 4 নম্বর প্রশ্নে কি বলছে? 3:4 এবং 4:5 মিশ্র অনুপাত কোনটি? তো মিশ্র অনুপাতের ব্যাপারটা আমরা জানি যে পূর্ব রাশিগুলোকে গুণ করে দিব, তার মানে পূর্ব রাশি এইটা আর এই অনুপাতের পূর্ব রাশি এইটা, তাহলে এইটার সাথে এইটা গুণ। 3 গুণ 4 মানে কত? 12। আচ্ছা, আর উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ, তার মানে 4 গুণ 5, তার মানে কত? 4 5-এ 20, আর এদের অনুপাতটাই হবে আমাদের মিশ্র অনুপাত। কার সাথে মেলে? 12:20 আছে কোথায়? খতে আছে, তাহলে খ নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। 5 নম্বরে বলছে 3:20 অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে? তো আমরা উত্তর খোঁজার আগে আমরা একটু ওই সঠিক উত্তর কি হবে সেটা আমরা নির্ণয় করে নিব। কিভাবে? দেখো 3:20 এটাকে যদি আমরা ঠিক এভাবে চিন্তা করি, 3/20 করতে পারি। ওকে, তাহলে আমরা শতকরায় প্রকাশ করতে হলে 3:20 এর সাথে কি করব? গুণ 100 ভাগ 100, এটা করে নিই। তাহলে কি দাঁড়ালো? দেখো 20 একে 20 আর হচ্ছে 5 20-এ 100, তার মানে কি 3 5-এ 15 ডিভাইডেড বাই 100, আর এর মানে হলো 15%। তাহলে আমরা উত্তর খুঁজবো 15%। আশা করি বুঝতে পারছো তোমরা। 6 নম্বর প্রশ্নে বলছে 200 সেন্টিমিটারের 1% সমান কত? এবারও আমরা আগে এইখানে না মিলিয়ে আগে আমরা উত্তরটা বের করার চেষ্টা করি। ঠিক আছে, কত? 200 এর 1%, তাই না? 200 কি? সেন্টিমিটার। তো আমরা সেন্টিমিটারকে পরে লিখবো
এর কত 1%, 1% মানে কত 1 ডিভাইডেড বাই 100, এত কি সেন্টিমিটার। যেহেতু 200 সেন্টিমিটার ছিল তাহলে আমরা এককে সেন্টিমিটার হিসেবে বিবেচনা করলাম। 100 একে 100 আর 200 কে কাটলে হবে 2 সমান কত হচ্ছে 2 সেন্টিমিটার। বোঝা যায় উত্তর? তাহলে আমরা 2 সেন্টিমিটার খুঁজবো। প্রথমে আছে 2 মিটার, না এটা হবে না, 1 মিটার হবে না, 2 সেন্টিমিটার। গ নম্বরে হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 1:5 এই অনুপাতের 1 পূর্ব রাশি, হ্যাঁ 1 পূর্ব রাশি, তার মানে 1 নম্বর যে শর্তটা দেওয়া আছে সেটা ঠিক আছে, 1 পূর্ব রাশি। আর উত্তর রাশি 5, হ্যাঁ উত্তর রাশি 5, তাহলে 2 নম্বরটাও ঠিক আছে। আচ্ছা, ব্যস্ত অনুপাত 5:1, হ্যাঁ এটাকে যদি আমরা ঘুরিয়ে দেই, ব্যস্ত অনুপাত মানে কি পূর্ব রাশি চলে যাবে উত্তরে আর উত্তর রাশি চলে আসবে পূর্বে, তাহলে 5 আর 1 চলে যাবে পরে, তাহলে ব্যস্ত অনুপাত হবে 5:1। এটাও ঠিক আছে। তার মানে আমরা যদি এবার ক খ গ ঘ এর দিকে তাকাই, এখানে 1 2 3 মানে 1ও ঠিক, 2ও ঠিক, 3ও ঠিক। বুঝতে পারছো তোমরা? 8 নম্বরে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60%, ছাত্রছাত্রী কতজন আছে 100 জন। দেখো 100 জন, তাহলে আমাদেরকে আর পার্সেন্ট নির্ণয় করতে হচ্ছে না, কারণ পার্সেন্ট মানেও তো 100-র মধ্যে। তাহলে 100-র মধ্যে ছাত্রী কতজন 60 জন। তাহলে এবার আমরা একটা অপশন খুঁজবো, ছাত্রীর সংখ্যা কতজন 60 জন। ঠিক আছে, 1 নম্বর অপশন কিন্তু ঠিক। আচ্ছা, 2 নম্বরে বলছে ছাত্র সংখ্যা 40 জন। হ্যাঁ, যদি টোটাল ছাত্রছাত্রী 100 জন হয় আর ছাত্রী যদি 60 জন হয়, তাহলে ছাত্র তো অবশ্যই 40 জন। ঠিক আছে, এবার ছাত্র অনুপাত ছাত্রী সমান 3:2, এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে নেই যে এইটা ঠিক কিনা। তো সেজন্য ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যা আমরা জানি কত, ছাত্র হচ্ছে 40 আর ছাত্রী কত 60। এখন দেখো কমন কি দিয়ে এটাকে কাটা যায়, এটাকে যদি 20 দিয়ে কাটি এটাকেও 20 দিয়ে কাটতে পারবো। তাহলে আমরা 40কে যদি 20 দিয়ে কেটে দেই তাহলে কত হবে 2, আর 60কে 20 দিয়ে কাটলে হবে 3, তাহলে অনুপাতটা কত হবে 2:3। কিন্তু আমাদের আছে কত 3:2, তার মানে এই অপশনটা ঠিক নাই, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। ওকে, তাহলে নিচের কোনটি সঠিক হবে 1 এবং 2 যেটাতে থাকবে, কততে আছে কতে আছে 1 ও 2, তাহলে আমাদের উত্তর হবে ক 1 ও 2। এবার একটা চিত্র দেওয়া আছে, দেখো চিত্রটা এরকম একটা বর্গক্ষেত্রের মতো। তো যদি চিত্র দেওয়া থাকে তাহলে আমরা চিত্রটাকে আগে ভালো করে দেখব। এর উপরে ভিত্তি করে 9 এবং 10 নম্বর প্রশ্ন করা হয়েছে। তো আমরা একটু দেখি কি আছে এখানে। দেখো এটার এই যে এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য 2 মিটার আর এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য 2 মিটার, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। আচ্ছা, খুবই ভালো। চিত্রের প্রতিটি অংশ সমান, প্রতিটি অংশ বলতে এই দেখো এইটা একটা ঘর, এইটা একটা ঘর, এইটা একটা ঘর আর এইটা একটা ঘর, এই 4টা ঘরই সমান, এটা বোঝাতে চেয়েছে। ওকে, এবার প্রশ্নে কি বলছে, চিত্রে দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত। সম্পূর্ণ অংশ কয় ভাগে ভাগ হয়েছে 4 ভাগে ভাগ হলো, তাই না? 4 ভাগে ভাগ হয়েছে। এর মধ্যে দাগাঙ্কিত আছে কয় ঘর 1 ঘর, 1 ঘর দাগাঙ্কিত আছে। এখন যদি আমরা বলি দাগাঙ্কিত অংশ, তার মানে 1 ভাগ হচ্ছে দাগাঙ্কিত আর সবগুলো ঘর কত 4, তাহলে 1:4। যেহেতু আমাদেরকে অনুপাত বের করতে বলছে তাহলে আমরা ক নাম্বারকে খুঁজে পেলাম 1:4, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই চিত্রের উপর ভিত্তি করেই 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। বৃহত্তম বর্গক্ষেত্র মানে সবচেয়ে বড় বর্গক্ষেত্র যেটা, তার মানে এখান থেকে শুরু করে এই অংশটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বর্গক্ষেত্র, কারণ এটার এই বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এই বাহুর দৈর্ঘ্য 2 মিটার, তাহলে এটাই সবচেয়ে বড়। আর এটাকে 4 ভাগ করছে, তাহলে একটার 4 ভাগ যখন হয় তার মানে এই 4 ভাগগুলো অবশ্যই ছোট ছোট হবে, আর এই 4 ভাগের যে মাত্রি যেটা ছিল সেটাই হবে বড়। তার মানে এই বড়টার ক্ষেত্রফল কত। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে 2 গুণ 2। আবার যদি মনে করি না আমি 2 বাহুকে গুণ করব, ঠিক আছে কোনো অসুবিধা নেই, এটা 2 মিটার এটা 2 মিটার, তাহলে এই দুটোকে গুণ করতে পারি। 2 গুণ 2 কত হবে 4 বর্গ মিটার, যেহেতু এটা মিটার আর মিটারে আছে তাহলে বর্গ মিটার হবে উত্তর 1 2 3, এই যে ঘ নাম্বারে আছে 4 বর্গ মিটার, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারের অনুচ্ছেদে একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে, 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেল। এই অনুচ্ছেদের মধ্যে কিন্তু আমাদের সবকিছু দিয়ে দেওয়া আছে, দুটো প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন আমরা পড়ি, 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে। তো এখানেই দেখো প্রথম ক্লুতেই দেওয়া আছে 2 জন পুরুষ অথবা 3 জন বালক, তার মানে 3 জন বালকের কাজ সমান 2 জন পুরুষের কাজ, তাই না? তাহলে আমরা এখানে বালক থেকে
পুরুষে কনভার্ট করব। কতজন বালক? দেখো আমরা একটু রাফ যদি করি, 3 জন বালক সমান 2 জন পুরুষ। একজনে কত? 2 ডিভাইডেড বাই 3। আর 9 জনে কত? 9 জনে হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 গুণ 9। তার মানে যদি আমরা কাটাকাটি করি, 3 একে 3 আর হচ্ছে 3 3 9, তার মানে হচ্ছে 3 দ্বিগুণে কত? 6। তাহলে আমরা কি পেলাম? 6 জন পুরুষ, অর্থাৎ 9 জন বালকের কাজ সমান 6 জন পুরুষের কাজ। আমরা এখান থেকে অপশন খুঁজবো 6 জন। তাহলে এই যে খ নম্বর হচ্ছে আমাদের রাইট আনসার। আচ্ছা, পরের প্রশ্নে বলা হচ্ছে যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেকে কত টাকা পেত। দেখো একটি কাজ, এইটা আমাদের পড়ার দরকার নেই, এখানে তো আমরা জানি 2 জন পুরুষের কাজ আর 3 জন বালকের কাজ সমান। তো 2 জন পুরুষ কাজটা সম্পন্ন করে ফেলেছে, তার মানে আমরা পুরুষের জায়গায় যদি 3 জন বালককে নিয়ে নিতাম তাহলেও তারা কাজটা সম্পন্ন করে ফেলতো। আর কাজ সম্পন্ন করে কত টাকা পেত? ওই 900 টাকাই পেত, কাজটা একটাই, সেম কাজ। তাহলে যে কাজ করাবে সে তো আর টাকা বেশি কম দেবে না, তাই না? কাজটা করানোর পরে 900 টাকাই দেবে। তাহলে 3 জনে পেত কত? 900 টাকা। তাহলে একজনে কত পেত? একেবারে মৌখিক হিসাব, তাই না? 3 জনে যদি 900 টাকা পায়, একজনে পাবে কত? 300 টাকা। তাহলে আমরা এখান থেকে উত্তর খুঁজবো কোথায়? 300 টাকা খুঁজবো। কত কত? ঘ। এই যে ঘতে হচ্ছে আমাদের রাইট আনসার 300 টাকা। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়, পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? আমরা তো নির্ণয় করব, তার আগে একটু অপশনের দিকে তাকিয়ে দেখি। 500, 490, 940, 904। পরীক্ষা হয়েছে কতর মধ্যে? 700-র মধ্যে। তো 940 আর 904 কোত্থেকে আসলো? এইটা একেবারেই বাতিল, এটা তো সম্ভব না, তাই না? একেবারে যেটা অসম্ভব সেটা আমরা অপশন থেকে একেবারে বাদ দিয়ে দিব। এরপরে আমার হাতে রইল 500 এবং 490, এই দুটোর ভিতরে উত্তর হবে। তো ঠিক আছে, আমরা এবার নির্ণয় করে নিই। দেখো টোটাল কত? 700, এর কত? 70%, তার মানে হচ্ছে 70%। এর মানে হচ্ছে 700 এর কত? 70 ডিভাইডেড বাই 100। 100-র সাথে যদি কাটাকাটি করি তাহলে এখানে 7 হয়, আর 7 এবং 7 গুণ করলে 49, আর এই একটা শূন্য, তার মানে হচ্ছে আমাদের 490 নম্বর খুঁজতে হবে। কোথায় আছে? খতে আছে। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। বুঝতে পারলে? ওকে, এবার পরের প্রশ্নে বলা হচ্ছে 8 কেজি চালের দাম 168 টাকা, তাহলে 5 কেজি চালের দাম কত? বাহ, খুব মজা তো। 8 কেজি চালের দাম 168 টাকা, তাই না? এই দোকানে আমরা যেতে চাই, খুঁজতেছি আমরা এরকম দোকান, মনে মনে খুঁজি আর কি, পাওয়া যাবে না। যাই হোক, 8 কেজি চালের দাম 168 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত? 168 কে 8 দিয়ে ভাগ করে দিব, কত হবে? 21। দেখো 168, এই যে 8 16-র মধ্যে 2 বার যায় আর 8-এর মধ্যে 1 বার যায়, তাহলে 21 হইল। 1 কেজি চালের দাম কত? 21 টাকা। আর আমাকে বের করতে হবে কত? 5 কেজি চালের দাম কত? তাহলে 21 গুণ 5 মানে কত? 5 একে 5 আর 5 দ্বিগুণে 10, তার মানে হচ্ছে 105। আমরা খুঁজবো 105। দেখো 1 কেজি চালের দামে পাওয়া যাচ্ছে কত? 5 কেজি চাল। মজা আর মজা। 15 নম্বর সমস্যায় বলা হয়েছে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? আমরা এভাবে লিখবো, 7 কেজি চালের দাম 280 টাকা, সুতরাং 1 কেজি চালের দাম কত হবে? 280। এইবার দেখো গুণ হবে না ভাগ হবে, এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু কনফিউজড থাকি। তো সেজন্য আমি একটা বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। 7 কেজির চেয়ে 1 কেজি কম না বেশি? কম। আচ্ছা, তাহলে 7 কেজির দাম থেকে 1 কেজির দাম কম হবে না বেশি হবে? নিশ্চয়ই কম হবে। কম হলে ভাগ হবে আর বেশি হলে গুণ হবে। ঐকিক নিয়মের এটা একটা বেসিক ফর্ম, যে যদি কম হয়, ফলাফল যদি কম হয় তাহলে ভাগ হবে, আর যদি বেশি হয় তাহলে গুণ হবে। তাহলে 280 থাকবে, অর্থাৎ ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেটা থাকবে উপরে, আর বাম পাশের সংখ্যাটা নিচে যাবে। তাহলে নিচে যাবে 7। এটা কি? টাকা। সুতরাং আমাদেরকে নির্ণয় করতে হবে কত কেজি? 15 কেজি। তাহলে 15 কেজি চালের দাম, 1 কেজির চেয়ে 15 কেজির দাম বেশি হবে না কম হবে? নিশ্চয়ই বেশি হবে। বেশি হইলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 280 ডিভাইডেড বাই 7 আর গুণ হবে 15। এখন দেখো 15 কোথায় লিখবো? এখানে গুণ দিয়ে লিখতে পারি, অথবা এই দাগটা বাড়িয়ে দিয়ে উপরে আমরা গুণ দিয়ে 15 লিখতে পারি। আর এটার একক হবে কি? টাকা। আমরা লাস্টে লিখে দিব টাকা। কাটাকাটি করে দিব, 7 একে 7 আর হচ্ছে 4 7 28, একটা শূন্য থাকবে।
তার মানে কত হলো 40 আর 15 গুণ করে দিব, শূন্যটা আগে বসিয়ে নেই আর 4 দিয়ে 15কে গুণ করলে হচ্ছে 60, মানে 600 টাকা। আমরা শেষে লিখে দিব নির্ণেয় উত্তর 600 টাকা, অথবা শুধু উত্তর লিখে 600 টাকা লিখব। 16 নম্বরে বলা হয়েছে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে। আমরা এভাবে লিখব 50 জনের খাদ্যে চলে অথবা চলবে 15 দিন। তাহলে যেহেতু আমরা ঐকিক নিয়মের অঙ্ক করছি, তাহলে আগে একে আসতে হবে। ঐকিক আসলে শব্দটা আসছে কোথা থেকে? এক থেকে, একক থেকে ঐকিক, ঠিক আছে। তাহলে আমরা আগে এক বের করব, অর্থাৎ একজনের কতদিন চলবে সেটা বের করব। তো একজনের খাদ্যে এইবার দেখো বেশি দিন চলবে না কম দিন চলবে, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। যে খাবার 50 জনে 15 দিন খেতে পারবে, সেই খাবার যদি একজন লোক খায়, কম দিন চলবে না বেশি দিন চলবে? সব জায়গাতে এক হইলেই কিন্তু কম হয় না, খাবার কিন্তু একজনের যদি খায় অনেক খাবার, তাহলে তার বেশি দিন চলবে। আর বেশি হইলেই আমরা জানি গুণ করতে হবে। তাহলে কার সাথে গুণ করব? 15 গুণ 50, অর্থাৎ ডান পাশেরটার সাথে বাম পাশেরটা। এইটা আগে পরে হইলে কোনো সমস্যা নেই, কিন্তু গুণ যে করতে হবে সেটা আমরা বুঝে নিলাম। তাহলে এখানে কি হবে? একক হবে দিন। আরেকটা ব্যাপার মাথায় রাখবা, এই যে একক আমরা লিখছি, কি লিখেছি? দিন। এই শব্দগুলো একেবারে ক্লিয়ার শব্দ হইতে হবে। যেমন এটা শেষে এরকম হতে পারে না যে দিনে অথবা দিনের, হ্যাঁ, মানে এর সাথে আকার একার চলবে না, একেবারে ক্লিয়ার একক লিখবো, দিন। দিন তো দিনই, ঠিক আছে। আমরা এখন বের করতে যাচ্ছি 25 জনের খাদ্যে চলবে কতদিন সেটা। তাহলে একজনের যে কয়দিন চলতো, 25 জনের কি অতদিন চলবে না কম দিন চলবে? নিশ্চয়ই কম দিন চলবে, কারণ 25 জন লোক বেশি খাবে। বেশি খাওয়া মানে কি কম দিন চলবে। তাহলে এখানে যা আছে আগে সেটা লিখব, 15 গুণ 50 ডিভাইডেড বাই কত? এখানে আমরা কত জনের বের করতেছি? 25 জনের, তাহলে 25 নিচে চলে আসবে। আর এর একক হলো দিন। আচ্ছা, যদি তোমরা লাইনে পাও তাহলে ডট ইউজ করতে পারো, আর যদি লাইন ছাড়া চলে যায় তাহলে আমরা একেবারে বাংলায় লিখে দিব 25 একে 25 আর 25 দ্বিগুণে 50, তাহলে 15 আর 2 গুণ করলে কত হবে? 30 দিন। তাহলে উত্তর কত হবে? তাহলে উত্তর হবে 30 দিন। 17 নম্বরে কি বলেছে? একজন দোকানদার 9000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে, তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? আমরা কিভাবে লিখব? 450 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হয় 9000 টাকা, ঠিক আছে। তাহলে আমরা কি করব? আগে 1 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে, বেশি না কম? নিশ্চয়ই আমরা জানি 1 টাকা লাভ করতে হলে কম টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে কি হবে? ভাগ হবে। কার সাথে ভাগ হবে? এই যে 9000, এইটার সাথে ভাগ হয়ে যাবে কত? 450, 450, আর একক হবে টাকা। আর লাভ করতে হবে কত টাকা? 600 টাকা, 600 টাকা। 600 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হয় 1 টাকার চেয়ে 600 টাকা লাভ করতে হলে বিনিয়োগ কি বেশি করতে হবে না কম করতে হবে? নিশ্চয়ই বেশি করতে হবে। আর বেশি মানেই হচ্ছে গুণ। তার মানে কত হলো? 9000 ডিভাইডেড বাই 450 গুণ হচ্ছে 600, একক অবশ্যই টাকা। এখন দেখো কাটাকাটি করে দেই, 450 900-র মধ্যে 2 বার যাবে, আরও একটা বাড়তি শূন্য আছে, সেজন্য ওই শূন্যটা বসিয়ে দিব। তাহলে এবার 1টা 2টা 3টা শূন্য, 3টা শূন্য, আর 6 দ্বিগুণে কত? 12, অর্থাৎ 12,000 টাকা। উত্তর লিখবো 12,000 টাকা। 18 নম্বরে কি বলছে? 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, আর 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন? এখানে একটা বিষয় খেয়াল করো যে লোক সংখ্যা কিন্তু ঠিকই আছে, তার মানে 10 জন লোক 10 জন লোকই আছে, এইটার কোনো কাজ নাই। তবে আমরা লিখে যাব, কিভাবে লিখবো আমি দেখিয়ে দিচ্ছি। আমরা লিখব 10 জন লোকের 27 দিনে চাল প্রয়োজন 120 কেজি। তাহলে এই 10 জন লোকের একদিনে চাল প্রয়োজন কত সেটা আগে বের করব। তো একদিনে চাল বেশি লাগবে না কম লাগবে? নিশ্চয়ই কম লাগবে। তাহলে 120 ডিভাইডেড বাই কত? 27। এই 10-এর কিন্তু কাজ নাই, 10 10-এর মতোই থেকে যাবে। তাহলে 27 নিচে চলে আসবে। সুতরাং আমাদের কয় দিনের বের করতে হবে? 45 দিনে চাল প্রয়োজন। একদিনের চেয়ে বেশি না কম? অবশ্যই বেশি। তাহলে
কি করব 45 গুণ করে দিব 120 গুণ হচ্ছে 45 ডিভাইডেড বাই কত 27 কেজি। তো এবার আমরা এখানে কাটাকাটি করব 27 কে 9 দিয়ে কাটা যায় 3 9 27 আবার 45 কে 9 দিয়ে কাটলে হয় 5 9 45 তার মানে 5 পেলাম। এবার 3 1 3 আর এইটা হচ্ছে 3 4 12 একটা শূন্য আছে এটা বসিয়ে দিলাম তাহলে কত হলো 5 0 0 আর 4 5 20 অর্থাৎ 200 কেজি। উত্তর লিখব 200 কেজি। 19 নম্বরে বলা হয়েছে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন চলবে। অর্থাৎ চালের পরিমাণ কিন্তু এবার ঠিক আছে, আগের অঙ্কে যেমন 10 জন লোক ঠিক ছিল এবার একইভাবে থাকবে 2 কুইন্টাল চাল, ঠিক আছে। তার মানে 2 কুইন্টাল চালের কিন্তু কাজ নাই। ওকে আমরা কিভাবে লিখবো দেখিয়ে দিচ্ছি। এভাবে লিখব 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের চলে 30 দিন। সুতরাং এই 2 কুইন্টাল চালে অর্থাৎ 2 কুইন্টাল চাল থাকবে, একজন ছাত্রের কত দিন চলবে। চালের পরিমাণ তো ঠিকই আছে কিন্তু একজন যদি খায় সেটা বেশি দিন খেতে পারবে, তাহলে আমরা গুণ করে দিব। কার সাথে কার গুণ 30 এর সাথে 15 গুণ, তাহলে 30 গুণ 15 অর্থাৎ ডান পাশে যে সংখ্যাটা থাকবে তার সাথে বাম পাশের সংখ্যার গুণ হবে, আর যদি কোথাও ভাগ হয় তাহলে ভাগ হবে, তাহলে তার বেশি দিন চলবে। ওকে, তাহলে একক হবে কত দিন। আর আমাদের বের করতে হবে কত 20 জন ছাত্রের। তাহলে চাল তো 2 কুইন্টাল ঠিকই ছিল, তার মানে 2 কুইন্টাল চালে 20 জন ছাত্রের চলে। একজনের যদি বেশি দিন চলে 20 জনের কত দিন চলবে, বেশি খাবে তাহলে কম দিন চলবে। ওকে, তাহলে আমরা 30 গুণ 15 এটা লিখব ডিভাইডেড বাই 20, একক হবে কত দিন। দেখো এখানে যদি আমরা কাটাকাটি করে দিই 10 দিয়ে কাটলে এটা হবে 2, এইটা হবে 3, তার মানে কত হলো 3 গুণ 15 মানে হচ্ছে 45 ডিভাইডেড বাই 2 দিন। আর এর মানে হলো 45-এর অর্ধেক কত 22.5 মানে 22 পূর্ণ 1 ডিভাইডেড বাই 2 দিন। আমরা উত্তর লিখব 22 পূর্ণ 1 ডিভাইডেড বাই 2 দিন, তার মানে হচ্ছে 22.5 দিন। 20 নম্বর সমস্যায় বলা হয়েছে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে। আচ্ছা, তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যা নির্ণয় করতে চাই সেই ব্যাপারটা যেন, সেই টপিকসটা যেন ডান পাশে থাকে। অর্থাৎ আমরা যদি ছাত্র বের করতে চাই তাহলে ছাত্র ডান পাশে থাকবে, যদি আমি পানির গ্যালন বের করতে চাই তাহলে ওইটা থাকবে ডান পাশে। অর্থাৎ যা নির্ণয় করব সেটা ডান পাশে থাকবে। তাহলে আমরা এভাবে লিখব 625 গ্যালন পানি দিয়ে প্রয়োজন মেটাতে পারে কতজন 25 জন। সুতরাং 1 গ্যালন পানি দিয়ে প্রয়োজন মেটাতে পারে কতজন, নিশ্চয়ই কম। 1 গ্যালন দিয়ে আর কতটুকু পানি, 1 গ্যালনে তো খুব সামান্য পানি, তাই না। তাহলে লোক সংখ্যা অনেক কম হবে, 25 ডিভাইডেড বাই 625 এতজন। সুতরাং আমাদের পানি আছে কত 900 গ্যালন, তাহলে 900 গ্যালন পানি দিয়ে প্রয়োজন মেটাতে পারে কত হবে 25 গুণ 900 আর ডিভাইডেড বাই 625 এত কি জন। কাটাকাটি করে দিব 25 একে 25 আর 25 25 এ 625, 25 একে 25, 25 দিয়ে 900 কে কাটলে হবে 36, তাহলে উত্তর হবে কত 36 জন। তাহলে আমরা উত্তর লিখব 36 জন। আমরা এখন 21 নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে। আমরা আগেই বলেছিলাম আমরা যা নির্ণয় করব সেই বিষয়টিকে ডাইনে রাখবো, অর্থাৎ ডান পাশে লিখবো আর বাকিটা বাম পাশে। আমরা এভাবে লিখব 9 জন শ্রমিকের কাজটি করতে সময় লাগে 18 দিন, কারণ আমরা দিন নির্ণয় করতে চাচ্ছি। সুতরাং একজন শ্রমিকের কাজটি করতে সময় লাগে, একজন শ্রমিকের বেশি লাগবে না কম লাগবে সময়, অবশ্যই বেশি লাগবে। তাহলে আমরা গুণ করে দিব 18 গুণ হচ্ছে 9, একক হবে দিন। সুতরাং এবার আমাদের শ্রমিক আছে কতজন 18 জন, তাহলে 18 জন শ্রমিকের কাজটি করতে সময় লাগে, কম না বেশি সময় লাগবে, কম সময় লাগবে। তাহলে একে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা আগে লিখব, তারপরে যেহেতু কম সময় লাগবে সেহেতু ভাগ হয়ে যাবে আর একক হবে দিন।
দেখো কাটাকাটি হয়ে গেল, 18 একে 18 আর 18 একে 18 সমান কত? 9 দিন। অনেকে প্রশ্ন করেছে এই কাটাকাটি কি দেখানো লাগবে কিনা, দেখিয়ে দিলে কোনো সমস্যা নেই, না দেখালেও সমস্যা নেই। আমরা যদি এর ফলাফল 9 দিন লিখি তাতেও হবে। সুতরাং উত্তর হবে 9 দিন। এবার 22 নম্বর, একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন? আমরা এভাবে লিখব, 25 দিনে বাঁধটি তৈরি করতে শ্রমিক প্রয়োজন 360 জন। সুতরাং আমাদের যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক, তাহলে আমরা কি করব, আগে একেরটা বের করব, অর্থাৎ একদিনে কতজন শ্রমিক প্রয়োজন সেটা বের করব। তাহলে একদিনে বাঁধটি তৈরি করতে শ্রমিক প্রয়োজন বেশি হবে, তাহলে কি করব, 360 গুণ 25 অর্থাৎ গুণ হয়ে যাবে। এবার আমাদের হাতে সময় কত দিন? 18 দিন। তাহলে 18 দিনে বাঁধটি যদি তৈরি করতে চাই শ্রমিক কতজন লাগবে? একদিনের চেয়ে তো কম লাগবে, তাই না? তাহলে 360 গুণ কত? 25 আর ডিভাইডেড বাই 18 এত জন। এবার একটু কাটাকাটি করে দিব, 18 একে 18 আর 18 দ্বিগুণে 36 আর এই শূন্যটা বসে গেল। তাহলে 20 এবং 25 গুণ করলে কত হবে? 500 জন। এবার দেখো আমাদের শ্রমিক ছিল কতজন? শ্রমিক ছিল কিন্তু 360 জন। তাহলে অতিরিক্ত কিছু শ্রমিক আমাদের নিয়োগ দেওয়া লাগবে, সেটা আমরা লিখে দেখাবো। এভাবে লিখব, সুতরাং অতিরিক্ত শ্রমিক প্রয়োজন আমাদের ছিল 360 জন আর 18 দিনে শেষ করতে লাগবে 500 জন। তাহলে 500 থেকে 360 বিয়োগ করে দিব আর এভাবে ব্র্যাকেট দিয়ে জন লিখব, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে 500 বিয়োগ 360, তারপরে লিখব জন সমান কত হবে? 140 জন। উত্তর লিখব 140 জন। এবার 23 নম্বর, 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে? আচ্ছা আমরা কিভাবে লিখব? দেখো জন কম বেশি হচ্ছে, যে কারণে দিনও কম বেশি হবে, কিন্তু প্রতিদিন 6 ঘন্টা করেই পরিশ্রম করতে হবে, যে কারণে আমরা এই দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে এটা লিখে কমা দিয়ে নিব। তারপরে লিখব 25 জন লোকের কাজটি করতে সময় লাগে 8 দিন। সুতরাং একজন লোকের কাজটি করতে সময় লাগে বেশি দিন, তাহলে 8 গুণ 25 দিন। সুতরাং আমাদের হাতে আছে কতজন? 10 জন। তাহলে 10 জন লোকের কাজটি করতে সময় লাগে 8 গুণ 25 ডিভাইডেড বাই 10। এবার একটু কাটাকাটি করে দেই, দেখো 5 5 এ 25, 5 দ্বিগুণে 10, 2 একে 2 আর হচ্ছে 4 দ্বিগুণে 8 আর 4 আর 5 গুণ করলে কত হবে? 20 দিন। তাহলে উত্তর হবে 20 দিন। এবার 24 নম্বর, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে, আর এভাবে সে স্কুলে যাওয়া আসা করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? তাহলে আমাদেরকে দুটো জিনিস নির্ণয় করতে হবে। এক হচ্ছে সে প্রতিদিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কতটুকু পথ অতিক্রম করে? 10 কিলোমিটার। তাহলে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে আর সে কত গতিবেগে যায়? এই দুটো জিনিস নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু প্রশ্নে দুটো বিষয় জানতে চেয়েছে, আমরা 2 ধাপে অঙ্কটা সমাধান করব। প্রথমে লিখব স্কুল ছাত্রটি একদিনে 2 ঘন্টায় পথ অতিক্রম করে 10 কিলোমিটার। সুতরাং 6 দিনে, ঘন্টা কিন্তু ঠিক থাকবে, তাহলে 2 এর কোনো ফাংশন আপাতত নাই। তাহলে 6 দিনে 2 ঘন্টায় পথ অতিক্রম করে 10 গুণ 6 কিলোমিটার, তার মানে হচ্ছে 60 কিলোমিটার আমরা লিখব। সুতরাং ছাত্রটি মোট পথ অতিক্রম করে 60 কিলোমিটার। আবার সে একদিনে 2 ঘন্টায় পথ অতিক্রম করে 10 কিলোমিটার। সুতরাং সে একদিনে, এবার কিন্তু গতিবেগ নির্ণয় করতে বলেছে, তার মানে একক সময়ে সে কত পথ অতিক্রম করে সেই ব্যাপারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 2 ঘন্টার জায়গায় আমরা কি করব? 1 ঘন্টায় নির্ণয় করব। তাহলে 1 ঘন্টায় পথ অতিক্রম করে এই যে কিলোমিটার আছে, যেহেতু 2 ঘন্টার চেয়ে 1 ঘন্টায় কম পথ অতিক্রম করবে, তাহলে ভাগ হবে। তাহলে 10 ভাগ 2 কিলোমিটার সমান কত হবে? 10কে 2 দিয়ে ভাগ করলে 5 কিলোমিটার। আর উত্তর লেখার সময় এভাবে সেপারেট করে লিখব, পথ অতিক্রম করে 60 কিলোমিটার এবং গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। এভাবে কিন্তু উত্তর লেখার সময় কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ অবলিক ঘন্টা, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু একেবারে ক্লিয়ার যে কিলোমিটার পার ঘন্টা। গতিবেগটা হয় এরকম যে দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে কিলোমিটার হচ্ছে দূরত্ব আর সময় হচ্ছে ঘন্টা, এটা অবশ্যই উল্লেখ করে দেবে। এবার 25 নম্বর, রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে? আমরা এভাবে লিখব,
রবিনের দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যেতে সময় লাগে 12 দিন। সুতরাং দৈনিক 1 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার যেতে সময় লাগে কতদিন? এই জায়গাতে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা যখন 10 ঘন্টার জায়গায় 1 ঘন্টা হিসাব করব, এইটাকে আমার হিসাবের মধ্যে আনার দরকার নেই। তাহলে 10 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা হাঁটে, সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। তাহলে 12 গুণ 10। এবার চিন্তা করো, এই ঘন্টার হিসাব শেষ হয়ে গেল। 480 কিলোমিটার যেতে যে কয়দিন লাগবে, 1 কিলোমিটার যেতে কি এত সময় লাগবে না কম লাগবে? নিশ্চয়ই কম লাগবে। তাহলে 1 কিলোমিটার যেতে যদি কম লাগে, তাহলে এই যে কিলোমিটার যেটা আছে এটা হয়ে যাবে ভাগ। বুঝতে পারা যায়? ওকে। এরপরে আমাদের দৈনিক কয় ঘন্টা করে হাঁটতে হবে? আমাদের মানে আমাদের না, রবিনের। কত? 9 ঘন্টা। তাহলে 1 ঘন্টার জায়গায় আসলো কত? 9 ঘন্টা। তাহলে এই 9 এবার 1-এর জায়গায় যদি 9 ঘন্টা করে হাঁটা হয় প্রতিদিন, তাহলে নিশ্চয়ই সময় কমে যাবে। সেই জন্য এই 9 চলে যাবে নিচে। নিচে যাওয়া মানে 480-র সাথে গুণ হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 1 কিলোমিটারের জায়গায় 360 কিলোমিটার চলে আসছে আবার। তার মানে কি 1 কিলোমিটার যেতে যে সময় লাগে, 360 কিলোমিটার যেতে তার চেয়ে অবশ্যই বেশি সময় লাগবে। সেই জন্য 360 গুণ হয়ে যাবে। তাহলে এখানে যা ছিল তা লিখলাম, 9 নিচে আসলো আর 360 উপরে চলে গেল। এবার আমরা একটু কাটাকাটি করে দিব। দেখো, 9 একে 9 আর হচ্ছে 4 9 36 আর এই শূন্যটা বসে গেল। এবার যদি আমরা এখান থেকে 0 0 নাই বিবেচনা করি, তাহলে 4 48-এর মধ্যে কতবার যাবে? 12 বার যাবে। এবার 12 একে 12, 12 একে 12। এবার দেখো উপরে কত আছে? উপরে আছে 1, 10 আর 1 গুণ করলে কত হয়? 10 আর নিচে 1। তাহলে আমরা রেজাল্ট পেলাম কত? 10 দিন। উত্তর লিখব 10 দিন। এবার 26 নাম্বার। জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে? আমরা এভাবে লিখব, জালালের 9 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 3 ঘন্টা। সুতরাং 1 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে কম না বেশি? কম। তাহলে 3/9 ঘন্টা। আর আমাদের পথ অতিক্রম করতে হবে কত? মানে জালালের পথ অতিক্রম করতে হবে 36 কিলোমিটার, তাই না? তাহলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে বেশি সময় লাগবে। 1 কিলোমিটারের চেয়ে 36 কিলোমিটার বেশি সময় লাগবে। তাহলে 36 হয়ে যাবে গুণ। এবার একটু কাটাকাটি করে দিব। দেখো, 9 একে 9 আর হচ্ছে 4 9 36, 3 গুণ 4 মানে হচ্ছে 12 ঘন্টা। তাহলে উত্তর লিখব 12 ঘন্টা। 27 নম্বর সমস্যায় বলেছে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে? আচ্ছা, এই অঙ্কটা তো খুবই সোজা। আমরা লিখব কিভাবে? 6 জন লোকের জমিটির ফসল কাটতে সময় লাগে 28 দিন। সুতরাং একজন লোকের জমিটির ফসল কাটতে সময় বেশি লাগবে, তাই আমরা গুণ করে দিব 28 গুণ 6 আর শেষে লিখব একক কি? দিন। সুতরাং 24 জন লোকের জমিটির ফসল কাটতে সময় লাগবে কম দিন। সুতরাং ভাগ হবে 28 গুণ 6 ডিভাইডেড বাই 24 দিন। এবার আমরা একটু কাটাকাটি করে দিব। দেখো, 6 একে 6, 4 6 24, 4 একে 4 আর 4 7 28। তাহলে কত দিন হলো? 7 দিন। উত্তর লিখব 7 দিন। 28 নম্বর সমস্যায় বলছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? এক্ষেত্রে আমরা একটা কাজ করে নিতে পারি। যেহেতু বালকের কাজ এবং পুরুষের কাজের মধ্যে সম্পর্ক, তাহলে শুধু বালককে পুরুষের কাজে রূপান্তরিত করব অথবা পুরুষের কাজকে বালকের কাজে রূপান্তরিত করব। চলো দেখা যাক কিভাবে লিখতে পারি আমরা। আচ্ছা, আমার কাছে মনে হয় পুরুষের কাজকে যদি বালকের কাজে রূপান্তরিত করে নেই তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো আমি সেই কাজটিই করেছি। তো কেউ যদি মনে করো যে না, বালকের কাজকে পুরুষের কাজে কনভার্ট করবো, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে এটা বেশি ইজি মনে হয়েছে, এই জন্য তোমাদের জন্য আমি এটা করেছি। কি লিখেছি? 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। সুতরাং একজন পুরুষের কাজ কি হবে? 3 ডিভাইডেড বাই 2 জন বালকের কাজ। আচ্ছা, 4 জন পুরুষের কাজ সমান কত হবে? তাহলে এই যে একজন পুরুষের কাজ যা ছিল তার সাথে 4 গুণ হবে। তো দেখো, 3 4 12, তাকে 2 দিয়ে ভাগ করলে 6 জন বালকের কাজ। এখন প্রশ্ন হচ্ছে যে 4 জন পুরুষের কাজ কোথায় পেলাম? হ্যাঁ, দেখো অনুচ্ছেদে বা প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে 4 জন পুরুষ এবং 10 জন বালক
একটি কাজ 21 দিনে করতে পারে। তো সেই জায়গা থেকে আমরা এই পুরুষের কাজকে বালকের কাজে রূপান্তরিত করব বলে এই কাজটি করেছি। আবার পরের অংশে দেখো 6 জন পুরুষ এবং 15 জন বালক আছে, তাহলে আমরা 6 জন পুরুষের কাজকে আবার বালকের কাজে রূপান্তরিত করব কিভাবে? 6 জন পুরুষের কাজ সমান, এই যে একজনে কত ছিল 3/2, তার সাথে 6 গুণ হবে, তাহলে 6 এতজন বালকের কাজ সমান কত হবে? দেখো 3 6 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, তাহলে 9 জন বালকের কাজ। এবার আসো, যেখানে পুরুষ এবং বালক মিক্স করা ছিল সেই জায়গাটাও আমরা একটু ক্লিয়ার করে নেই। কিভাবে? 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ, এটা সমান কি লিখতে পারি আমরা? 4 জন পুরুষের কাজ মানে কি 6 জন বালকের কাজ, তাহলে আমরা 4 জন পুরুষের পরিবর্তে লিখব কত? 6। আর 10 জন বালক, তো 10 জন বালকই আছে, কোনো সমস্যা নেই, 6 যোগ 10 বা কত হবে? 6 আর 10 কত? 16, তার মানে 16 জন বালকের কাজ। ওকে, এবং 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজ কি হবে? 6 জন পুরুষের কাজ আমরা কত বের করেছি? 9 জন বালকের কাজ বের করে নিয়েছি, তাহলে 6 জন পুরুষের পরিবর্তে 9 জন বালক হবে, আর তার সাথে আছে কতজন? 15 জন বালক আছে, তাহলে 9 যোগ 15 বা কত? 15 আর 9 24, তাহলে 24 জন বালকের কাজ। এইবার আসো আমরা কি লিখবো? দেখো 16 জন বালকের কাজটি করতে সময় লাগে 21 দিন, সুতরাং একজন বালকের কাজটি করতে বেশি দিন লাগবে তাই গুণ করে দিয়েছি, আর 24 জন বালকের কাজটি করতে কম দিন সময় লাগবে তাই 24 দিয়ে ভাগ করে দিয়েছি। এবার আমরা কাটাকাটি করে দিব, 8 দ্বিগুণে 16 আর 3 8 24, 3 একে 3 আর 3 সাথে 21, 7 দ্বিগুণে কত? 14 দিন, তাহলে আমরা উত্তর লিখব 14 দিন। এবার 29 নম্বর সমস্যা, আর এটা একটা সৃজনশীল প্রশ্ন, আমরা একটু পড়ি। কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে, তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে, এটা হচ্ছে আমাদের অনুচ্ছেদ। এখন ক নম্বর প্রশ্নে বলছে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। খ নম্বরে বলছে কাজটি কত দিনে শেষ হয়েছিল, আর গ নম্বরে বলছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পন্ন করে, তার মানে 16 ভাগের 5 ভাগ কাজ করে প্রত্যেকে, তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। এই প্রশ্নের সমাধান খুবই সহজ, আমরা কিভাবে লিখব? এই যে ক নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি। আলিফ 20 দিনে করতে পারে সম্পূর্ণ কাজটি, সম্পূর্ণ কাজ মানে কিন্তু এক, সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ জমি, সম্পূর্ণ সম্পত্তি, হ্যাঁ, সম্পূর্ণ টাকা, সম্পূর্ণ বাড়ি, সম্পূর্ণ লাঠি, সম্পূর্ণ বাঁশ, সম্পূর্ণ গাছ, এগুলো সব কিন্তু এক। তো ঠিক আছে, সম্পূর্ণ কাজ সমান কত? এক, এটা আমরা মাথায় রাখবো। তাহলে আলিফ একদিনে করতে পারে কাজটির কত অংশ? এটা ছিল সম্পূর্ণ মানে 1 অংশ কাজ, তাহলে 20 দিনে করতে পারে 1/20, কারণ কি? কারণ একদিনে তো পুরো কাজ করতে পারবে না, কম করতে পারে, সেজন্য ভাগ হয়ে যাবে, কম হলেই ভাগ, তার মানে 1/20 অংশ। ঠিক একইভাবে খালিদ 30 দিনে করতে পারে সম্পূর্ণ কাজটি, সুতরাং খালিদ একদিনে করতে পারে কাজটির 1/30 অংশ। এখন মনে করো আলিফ এবং খালিদ একসাথে কাজ করা শুরু করলো, তাহলে কিন্তু দিন একই থাকতেছে বাট কাজ বেড়ে যাচ্ছে, দুইজনের কাজই যোগ হচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখব আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে কাজটির কত অংশ? 1/20 অংশ, আর যোগ হবে 1/30 অংশ। এবার 20 এবং 30-এর লসাগু হচ্ছে 60, 20 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3, আর 30 দিয়ে 60কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 1কে গুণ করলে হয় 2, তাহলে 3 যোগ 2 মানে হলো 5, আর নিচে কত? 60। এত কি অংশ? কিসের অংশ? কাজের অংশ। এখন যদি কাটাকাটি করে দেই, 5 একে 5 আর 5 12-তে 60, তার মানে হচ্ছে 1/12 অংশ। উত্তর লিখব 1/12 অংশ। খ নম্বর প্রশ্নে বলছে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। এই প্রশ্নের মধ্যে একটা ছোট্ট টুইস্ট আছে। কিরকম? অনুচ্ছেদে বলা ছিল তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু 3 দিন একসাথে কাজ করার পর একজন কাজ বন্ধ করে চলে যায়। কে চলে যায়? আলিফ কাজ বন্ধ করে চলে যায়। তাহলে বাকি কাজ কে সম্পন্ন করে? খালিদ। ওকে, ঠিক আছে, তাহলে তারা 3 দিন একত্রে কতটুকু কাজ বের করেছিল সেটা আগে নির্ণয় করব। তো দেখো ক হতে আমরা কি পেয়েছিলাম সেটা লিখব। ক হতে প্রাপ্ত আলিফ ও খালিদ একত্রে একদিনে করে কাজটির
1/12 অংশ। সুতরাং আলিফ ও খালিদ একত্রে কতদিন কাজ করেছিল? এই 3 দিনে কাজটির কত অংশ করবে? 1/12 তার সাথে 3 গুণ করে দিব, তাহলে কত হলো? 1/12 গুণ 3 অংশ। এখন যদি কাটাকাটি করে দেই, দেখো 3 একে 3 আর হচ্ছে 3 4 12, তার মানে হলো 1/4 অংশ। আচ্ছা, আমরা আগেই বলেছিলাম যে কাজের সম্পূর্ণ অংশ সমান কত? 1। সেজন্য আমরা ধরবো, মনে করি সম্পূর্ণ কাজটি সমান 1 অংশ। তাহলে এত অংশ তো তারা দুজন মিলে করে ফেলেছে, কাজ বাকি আছে কতটুকু সেটুকু লিখবো। সুতরাং কাজটির বাকি থাকে 1 বিয়োগ 1/4 অংশ। এটার ক্যালকুলেশন করে দিতে পারবে তোমরা, 3/4 অংশ এতটুকু কাজ বাকি থাকে। এখন বাকি কাজ কে করবে? খালিদ করবে। তো খালিদ সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে কতদিন? 30 দিন। মানে খালিদের 30 দিনে পুরো কাজ করা হয়ে যায়। তাহলে পুরো কাজ মানে কি? 1 অংশ কাজ করে 30 দিনে। সুতরাং 3/4 অংশ কাজ কত দিনে করবে? ওই 30কে যদি আমরা 3/4 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা তার দিন সংখ্যা পেয়ে যাব। তো দেখো 30 গুণ 3/4, 4-এর সাথে যদি কাটাকাটি করি 30-এর, 2 দিয়ে কাটলে 2, অর্থাৎ 2 দ্বিগুণে 4 আর 15 দ্বিগুণে 30। এখন 15 গুণ 3 মানে হচ্ছে 45, আর নিচে কত? 2। 45/2 দিন, তার মানে হচ্ছে কত? 22.5 দিন। 22 পূর্ণ 1/2, তার মানে আমরা যদি বাংলায় বলি 22.5 দিন। এখন খালিদ 22.5 দিন নিয়ে কাজ করলো, আর আলিফের সাথে মিশে কতদিন কাজ করেছিল? 3 দিন। তাহলে কাজটি করতে মোট সময় লাগবে কতদিন? এই 22.5 দিনের সাথে 3 দিন যোগ করে দিব, তাহলে কত হবে? 25 পূর্ণ 1/2, তার মানে হচ্ছে 25.5 দিন। উত্তর লিখব 25.5 দিন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল আলিফ এবং খালিদকে যদি কাজের 16 ভাগের 5 ভাগ করতে দেওয়া হয়, তাহলে তারা যে মজুরি পাবে সেই মজুরির অনুপাত কত? তো মজুরিটা দেওয়া আছে তাদের দিন ভিত্তিক, মানে প্রতিদিন কে কত পাবে। আলিফ পাবে 500 টাকা আর খালিদ পাবে 400 টাকা প্রতিদিন, মানে একদিনের জন্য। তাহলে আলিফ কতদিন কাজ করেছে সেটা আগে নির্ণয় করব, এবং খালিদ কতদিন কাজ করেছে সেটা আগে নির্ণয় করব। এইটা নির্ণয় করার পরে তারপরে তাদের মজুরি হিসাব করব। তো চলো আলিফের কাছে যাই। আলিফ কতদিন কাজ করেছিল সেটা আগে নির্ণয় করি। আলিফের সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে 20 দিন। সুতরাং আলিফের 5/16 অংশ কাজ করতে সময় লাগে। এই 20-এর সাথে 5/16 গুণ করে দিব, তাহলে দেখো 16-এর সাথে যদি 20-এর কাটাকাটি করি, 16কে 4 দিয়ে কাটলে 4, আবার 20কে 4 দিয়ে কাটলে 5, তাহলে উপরে 5 গুণ 5 মানে 25, আর নিচে হচ্ছে 4, তাহলে 25/4 দিন। এবার আসো আলিফের টাকার পরিমাণটাও আমরা নির্ণয় করে ফেলি। আলিফের একদিনে প্রাপ্ত মজুরি কত ছিল? 500 টাকা, এটা অনুচ্ছেদে দেওয়া আছে। সুতরাং আলিফের 25/4 দিনে প্রাপ্ত মজুরি কত হবে? 500 গুণ 25/4। 4-এর সাথে যদি 500-র কাটাকাটি করি, 4 একে 4 আর 4 125-এ 500, 125 গুণ 25 মানে হচ্ছে 3125 টাকা। ঠিক একইভাবে খালিদের সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে কতদিন? 30 দিন। তাহলে খালিদের 5/16 অংশ কাজ করতে সময় লাগবে কতদিন? 30-এর সাথে ওই সংখ্যাটা গুণ করে দিব, অর্থাৎ 16 ভাগের 5 ভাগ, এটা গুণ করে দিব। 30 গুণ 5/16, 16-এর সাথে যদি 30-এর কাটাকাটি করি, দেখো 2 দিয়ে কাটা যায়, 8 দ্বিগুণে 16 আর 15 দ্বিগুণে 30, তাহলে 15 গুণ 5 মানে 75, আর নিচে কত? 8, তার মানে হলো 75/8 দিন। খালিদের একদিনে প্রাপ্ত মজুরি কত? 400 টাকা। সুতরাং এই যে 75/8 দিনে প্রাপ্ত মজুরি কত হবে? 400 গুণ 75/8। 8 দিয়ে 400-এর সাথে কাটাকাটি করি, 8 একে 8 আর 400-কে কাটলে কত হবে? 50, 50 গুণ 75 মানে 3750 টাকা। এবার দেখো কি লিখবো? আলিফ ও খালিদের প্রাপ্ত মজুরির অনুপাত, তাহলে এই যে টাকাটা ছিল এই সংখ্যাটা আনবো আর এই সংখ্যাটা নিয়ে আসবো। কত? 3125 অনুপাত 3750। এখন আমরা তো জানি যে অনুপাতকে যদি আমরা কাটাকাটি করে ছোট করতে পারি তাহলে করতে হবে, এখানে করা বাধ্যতামূলক, ঠিক আছে? তো দেখো 3125-কে 625 দিয়ে ভাগ করা যায়, তাতে হয় 5, আর 3750-কে যদি আমরা 625 দিয়ে ভাগ করি তাহলে পাবো 6। তাহলে তাদের যে মজুরি পেয়েছিল তার অনুপাত কত? 5:6। উত্তর কত? 5:6।